যে আমি নিরপরাধ একটা মানুষকে আপনারা বারবার আমাকে অপমান লাঞ্ছনা করছেন কেন? কি অপরাধ করেছি আমি? মানুষের বুবা থাকতে থাকতে মানুষ পাগল হয়ে যায়, আপনারা আমাকে পাগল করার জন্য এরকম করতেছেন। হোয়াই? আমি কি আপনার দেশের জন্য কোনো অবদান রাখি নাই? আমি কর্মসংস্থানের ব্যবস্থা করিনি? আমি কি সমাজের সেবা করিনি? করেছি। তাহলে কেন আপনারা আমার সাথে এমন করেন? ব্যবসায়ী সংগঠনে যখন গেছি তখনও করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন সফর সঙ্গী হয়েছি তখনও করেছেন, আওয়ামী লীগের যখন এই উপকমিটিতে ছিলাম তখনও করেছেন। কেন? আমি কি অপরাধ করেছি? কোন অপরাধ করেছি? মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনাদের মতো বড় বড় নেতাদের বলেনি যে আপনারা এই লাইভে যে অপমান করবেন, অপদস্থ করবেন আমার কর্মীদেরকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে চলছি। আমাকে আর কত অপমান করবেন আপনারা? আপনারা তাই না এই সোশ্যাল মিডিয়াতে লেখিয়ে দিচ্ছেন মানুষকে আমাকে অপদস্থ করার জন্য। কেন? আমি কি দোষ করেছি? আমি কি মানুষকে ভালোবাসি না? মানুষের জন্য কাজ করিনি? আমি কাজ করেছি। আমার হাজার হাজার কাজের প্রমাণ আছে বাংলাদেশে। আমি কোনো বক্তব্য দিয়ে, রাজনৈতিক বক্তব্য, নেতাদের মধ্যে বড় বড় বক্তব্য দিতে পারি নাই, বাট আমি কিন্তু কাজ করেছি। কেন? আমি একটা মহিলা মানুষ, 18 ঘন্টা কাজ করে এই জায়গা নিয়েছি বলে আপনারা আমাদেরকে এই অবস্থা করছেন। আমি আজকে সিআইপি বলে আমার পিছনে লেগেছেন। আল্লাহ পানিশমেন্ট দিয়ে, প্রকৃতির পানিশমেন্ট হচ্ছে সবচেয়ে বড় পানিশমেন্ট। প্রকৃতির পানিশমেন্ট বাংলাদেশে না, সারা বিশ্বের সবচেয়ে বড় পানিশমেন্ট। এই করোনা হচ্ছে আপনাদের জন্য পানিশমেন্ট, এই দুর্নীতিবাজদের জন্য পানিশমেন্ট। বড় বড় নেতারাই দুর্নীতি করেন, আমরা করি না। দেশ দুর্নীতি ব্যবসায়ীরা, আপনারা ব্যবসায়ীদেরকে অপমান করেছেন। ব্যবসায়ীরা টাউট বাটপার, আমরা ব্যবসায়ী টাউট বাটপার। সমস্ত ব্যবসায়ীদেরকে অপমান করেছেন উনি, সমস্ত ব্যবসায়ীদের উনি অপমান করেছেন। কামাল সাহেব কিভাবে বলে ব্যবসায়ীরা টাউট বাটপার? আমরা গার্মেন্টসে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমরা টাউট না, আমরা টাউট না। মেহরাব চুমকি আপুর কোনো দোষ নেই। মেহরাব চুমকি আপু বুঝেছে যে এই মেয়েটা অনেক কষ্ট করে, এই মেয়েটা দলকে কিছু দিবে, এজন্য উনি আমাকে কমিটিতে নিয়েছে, অথচ ওনাকে দোষারোপ করতেছেন আপনারা। কেন? কেন? মাননীয়র খুব প্রিয় আস্থার লোক হচ্ছে মেহরাফরুজ চুমকি। উনি বুঝে শুনে সবাইকে এই পদ দিয়েছেন। উনি ডাক্তার দিয়েছেন, উনি ঢাকা ইউনিভার্সিটি টিচার রেখেছেন, এমপিদের ওয়াইফদের রেখেছেন, সমস্ত ভালো ভালো লোকদেরকে ওনার কমিটিতে উনি রাখার চেষ্টা করেছেন। সেখানে যখন দেখেছে আমি সিআইপি, তখন উনি আমাকেও রাখার চেষ্টা করেছেন যে না, এই মেয়েটাকে দিয়ে রাজনীতি হবে, এই মেয়েটাকে আমরা শিখাই নিব, এই মেয়েটা আমাদের রাজনীতিতে কিছু অবদান রাখবে, যেহেতু সে দেশের জন্য অনেক কাজ করে অবদান রেখেছে। আমি কোন অবদানটা রাখিনি? জয়যাত্রা ফাউন্ডেশন একটা রেজিস্ট্রাকৃত ফাউন্ডেশন, নিজস্ব অর্থ হয় না। আমাদের দলে যারা, আমার ইয়েতে যারা আছে, ফাউন্ডেশনের মেম্বারদের অর্থ জোগাড় দিয়ে আমরা বছরের পর বছর 2011 সাল থেকে আমি কাজ করে আসছি। কোনো অবদান রাখি না বাংলাদেশে? বাংলাদেশে আমি কোনো অবদান রাখি নাই? কেন আজকে আমাকে এই রাজ্জাক সাহেব বা এই গতকালকে বাংলা টিভিতে যে লোক ছিলেন, কি নাম ওনার, কাইসার সাহেব, SM কাইসার, অ্যাডভোকেট SM কাইসার, তার আগে একটা কি নাম ছিল, উনি কেন অপমান করবে? হেলেনা জাহাঙ্গীর আসছে, আমি কি রাক্ষস? আমি খুনি? আমি দুর্নীতিবাজ? একটা দুর্নীতি কি ওই দেখাইতে পারে বাংলাদেশে? সাবরিনা সাহেদের সময় কিন্তু আমাকে এরকম একটা ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু কিচ্ছু পায় নাই খুঁজে। হাজার হাজার সাংবাদিকরা আমাকে ফোন দিতেছে গত 3 দিন যাবত। কেন? আমি কি অপরাধ করেছি? আমি রাষ্ট্রদ্রোহিতা করেছি? রাষ্ট্রের কোনো অন্যায় করেছি? আওয়ামী লীগের 300 সংগঠন আছে, তাদেরকে ধরেন না কিসের জন্য আপনারা? বাংলাদেশে আওয়ামী বিধবা লীগ আছে, আওয়ামী রিক্সা চালক লীগ আছে, আওয়ামী লীগ স্কুটার চালক লীগ আছে, এরকম হাজারো হাজারো লীগ আছে। আওয়ামী লীগের সংগঠন বানানোর জন্য অনেকে সংগঠন করেছেন, তারা তো আওয়ামী লীগকে ভালোবেসে নিশ্চয়ই করেছে, আমার জানা নেই এই আইন সম্পর্কে, কিন্তু তারা যে করেছেন তাদেরকে না ধরে আমাকে ধরছেন কেন? আমি কি অপরাধ করেছি? আজকে 71 টিভিতে আপনি আমাকে অপমান করেন। কামাল ভাই, আপনি একটা এত বড় মানুষ, আমার বাপের সমতুল্য মানুষ, বড় ভাই বলে আমি আপনাকে সম্বোধন করেছি, আপনি বলতেছেন যে ব্যবসায়ীরা বাটপার। আমরা বাটপার? আমরা বাটপারি করে খাই ভাই। হ্যাঁ, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কানে এই লাইভটা যাবে, উনি এটা অবশ্যই দেখবে, বিচার করবে। যদি আমার কোনো অন্যায় হয় করিয়ে থাকে, আমি মাথা পেতে নেব। আমার একটা স্ট্যাটাসের ভুলের কারণে আমার এই সাজা হতে পারে না। আমি দেশের জন্য অবশ্যই কোনো না কোনো অবদান রেখেছি, আমি অবশ্যই জনগণের জন্য কাজ করেছি, আমার ফাউন্ডেশন কাজ করেছে, আমার অনেক রোটারি থেকে আমি কাজ করেছি, আমি অনেক জায়গা থেকে অনেক কাজ করেছি। আমার সেই কাজগুলো আপনাদের চোখে পড়ে না? যারা বাজে কমেন্ট করেন, আপনাদের চোখে পড়ে না?
যে আমি কি কি কাজ করেছি। আপনারা শুধুমাত্র মানুষের প্রতারণা একটা গ্রুপ লিখে দিল, আমাকে বলেছে আপনারা যারা খুব বাজে কমেন্ট করতেছেন, আপনাদের এই লীগের অঙ্গ সংগঠনগুলো মানুষকে লালাই দিচ্ছে যে মানববন্ধন করে হারানা জাহাঙ্গীরকে নিয়ে, তোমরা প্রেস ক্লাবে যাও, বড় বড় গ্রুপগুলিতে আপনারা সেটাগুলি করতেছেন। আমার কানে আসে নাই, আমাকে বিভিন্ন জেলা উপজেলা থেকে ফোন করছে, আপা আপনার ব্যাপারে এই স্ক্রিনশট মেরে দিচ্ছে যে এই আপনাকে নিয়ে মানববন্ধন করতে বলে, আপনাকে নিয়ে খারাপ ভাবে স্ট্যাটাস দিতে বলে। আমার ছবি তোলা কি ভুল? আমি সামাজিক ছবিকে আমি ফেসবুকে ছাড়বো না? কালকে রাত বাবা বলতেছে কি কাদের ভাইয়ের দোকান খুলে বসছে, ঠিক আছে এটা কাদের ভাই দেখবে। তো উনি তো আমাকে বলতে পারেন যে আমি ঘেসে নেতাদের সাথে ছবি তুলি। আমি বিভিন্ন প্রোগ্রামে যাই, সেই প্রোগ্রামের ছবি আমি তুলতেই পারি, সেই প্রোগ্রামের ছবি আমি ফেসবুকে দিতে পারি, কারণ আমি সবসময় বলে আসছি আমার গোপনীয়তা কিছু নেই। এখন যেহেতু অ্যালবামের যুগ নেই, আগেকার মানুষ আমরা ছবি প্রিন্ট করে করে অ্যালবাম করতাম, এখন যেহেতু অ্যালবামের যুগ নেই, সেই ছবিগুলিকে আমি অ্যালবাম করার জন্য আমি ফেসবুকে পোস্ট দেই। নিশ্চয়ই এটা আমার কোনো দোষের না, এটা আমি চুরি চামারি করলে কিন্তু আপনারা দেখবেন অনেকে কোনো ছবি পোস্ট করে না, অনেক গোপন কাজ করতেছে, গোপনীয়তা রক্ষা করে চলতেছে। কিন্তু আমার কিন্তু গোপনীয়তা বলতে কিছু নেই। আমি বারবার বলছি, ফ্যানটা লাগা, আমি বারবার বলছি আমার কিন্তু গোপনীয়তা বলতে কিছু নেই। আমি যা করি সব ওপেন বলি। এটা আমার সরলতার সুযোগ হতে পারে, সরলতার একটা মনোভাব হতে পারে। আমি গুছিয়েও কথা বলতে পারি না, আপনারা জানেন। আমি লিখতে পারি ভালো, আমি ব্যবসা করতে পারি ভালো, আমি সংগঠক হিসাবে অনেক ভালো, আমি সমাজসেবিকা হিসাবে অনেক ভালো, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক অবদান রাখার জন্য ভালো। হয়তো আমি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, এটা আমার অপরাধ হতে পারে না। একটা স্ট্যাটাসের কারণে আমার এই অবস্থা হতে পারে না। আজকে উনি বলতে পারেন না কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যে আমি গ্রেফতার করার জন্য আমি আদেশ দিয়েছি। উনি গ্রেফতার করার আদেশ দেওয়ার কে? আমি সেটাই তো খুঁজে পেলাম না। আমি কি দুর্নীতি করেছি? আমি কি খুন করেছি? আমি কি রাষ্ট্রদ্রোহিতা করেছি? আমি কি করেছি? উনি আমাকে দেখে বলে যে হারানা জাহাঙ্গীরের সাথে আমি কথা বলবো না। এরশাদ সাহেবের সাথে ছবি কি আমার অপরাধ? আমার ছেলের বিয়েতে আসছে, সেই ছবি তুলে আমি ফেসবুকে দেওয়াটা কি আমার অপরাধ? দুটা ছবি কি প্রমাণ করে যে আমি সবকিছু? আবারও বলছি, যে পোস্টারটা দেওয়া হয়েছিল সেই পোস্টারটার জন্য আমি দায়ী না। সেই পোস্টার কে বা কে কারা দিয়েছেন, আওয়ামী চাকরিজীবী লীগের। আমি সেই পোস্টার আমার ফেসবুকে দেই নাই, সেটা নিয়েও আজকে কথা বলেছেন। আমি কিন্তু দেই নাই, আমি শুধু একটা স্ট্যাটাস দিয়েছি, এবং আমার স্ট্যাটাস যেহেতু সবাই স্ক্রিনশট মেরে রাখে, সাথে সাথে আমি কোনো পোস্ট ডিলেটও করি না। ডিলেট করার প্রয়োজনও তো আমার নেই আমি মনে করি, কারণ আমি চোর না যে ডিলেট করে দেব। হ্যাঁ, মাঝে মাঝে মানুষ ভুল করে, ভুলের ঊর্ধ্বে মানুষ না, আমিও ভুল করেছি, আমি মাপ চেয়েছি। গতকালকে আমি কুচি মানুষের ভিউয়ার্স চ্যানেল ৭১ টিভি, আমি মনে করি বাংলাদেশের বিটিভির পরে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী চ্যানেল হচ্ছে ৭১ টিভি। সেই ৭১ টিভিতে কিন্তু আমি বলেছি আমি ভুল করেছি, আমি আমার ভুল স্বীকার করেছি, যে ওই এটার না জেনে না বুঝে ওদের নিয়ে যে একটা স্ট্যাটাস দিয়েছি। 10 দিনের সম্পর্ক তাদের সাথে আমার, কুরবানি ঈদের ঠিক 1 বা 2 দিনের আগের সম্পর্ক। কুরবানি ঈদের আগে 2-3 দিন আগে আমাকে কল করেছিল বা SMS দিয়েছিল, সেখান থেকে তাদের সাথে আমার পরিচয়। আমি তাদেরকে চিনতামও না, জানতামও না। সেইখান থেকে যদি আজকে এই ঘটনা ঘটতে পারে, তার মানে কি আমি দেশে কোনো অবদান রাখি নাই? আমি গার্মেন্টস সেক্টরে কোনো অবদান রাখি নাই? আমি এফবিসিসিতে কোনো অবদান রাখি নাই? আমি সমাজকর্মে কোনো অবদান রাখি নাই? অবশ্যই রেখেছি আমি। তারপরেও কেন আজকে আওয়ামী লীগের বড় বড় নেতারা বলবে হারানা জাহাঙ্গীর আসছে, হারানা জাহাঙ্গীর থাকলে আমি থাকবো না? কেন ভাই? আপনাদের বাড়িতে পিড়া দিছি, আমি ছাই দিছি না কিছু করেছি বলেন তো? বরং আমাকে আপনারা কাজে লাগান, আমি আপনাদের জন্য ভালো কাজ করব, আমাকে কাজে লাগান। আপনাদের জন্য ভালো হবে, আপনার দেশের জন্য, জনগণের জন্য উপকার হবে। আমি মানুষের উপকার করতে চাই। আমি মালয়েশিয়া থেকে প্রবাসী এনেছি, যে প্রবাসী মারা গিয়েছিল সেই প্রবাসীকে আজকে কর্মজীবী করে তুলেছি, তার পরিবারকে আমি স্বাবলম্বী করেছি। এরকম হাজারো প্রমাণ আছে। আমি সরকারের জন্য একটা চ্যানেল চালাচ্ছি, রাজযাত্রা টেলিভিশন, সেই চ্যানেলটা আমি ভর্তুকি দিয়ে আজকে চালাচ্ছি প্রায় 4 বছর যাবত। আমি চ্যানেলের বাইরে কোনো কাজ করতে পারি না, এত মনোযোগ দিতে হয় আমার চ্যানেলকে। ছোট হোক চ্যানেল, তো আমি তো চালাচ্ছি সরকারের জন্য, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে লালন করে চলছি। গতকালকে যিনি SM, আমি নামটা একটু বলি তো, দেখতো নামটা কি ওনার, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য, ওনার নামটা একটু আমি বলি। আমার নাম আসলে আমি এতটা ব্যস্ত থাকি, আমি আসলে এত বড় বড় নেতাদের নাম আমার মনে থাকে না, ঠিক আছে? মানুষ যদি, মানুষের ভিতরে যদি হিউম্যানিটি না থাকে তাহলে সে মানুষ না, ঠিক আছে? আমি একটাই কথা বলতে চাই, যে যদি আপনারা বড় বড় নেতা হয়ে মানুষকে ভালোবাসা না দিতে পারেন, আচ্ছা ওনার নাম হচ্ছে ABM
রিয়াজুল কবির কাউসার, ABM রিয়াজুল কবির কাউসার, ঠিক আছে? আমার কোটি কোটি ভক্তরা বোধহয় জানে না আমার মনের কষ্টের কথা। ABM রিয়াজুল কায়সার কবির কায়সার, ABM রিয়াজুল কবির কায়সার, উনি কালকে বলতেছিল হেনা জাহাঙ্গীর আছে, হেনা জাহাঙ্গীর আছে, আমি চলে যাব। আমি বললাম ভাই আপনি থাকেন, আমি চলে যাই। আমি বের হয়ে গেছি। কেন আজকে সেই একই অবস্থা বলছেন? হ্যাঁ, 71 টিভিতে আজকে যে প্রোগ্রাম ছিল 8টার সময়, সেই প্রোগ্রামে উনি বলছেন, ওনার নাম কামাল ভাই। কামাল ভাইকে বললাম ভাই আপনি আমার বড় ভাই, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমি আবার মানুষ দেশের জন্য সেবা করতে গেলে এত অবস্থা হয়। আমি কারো ভাত কেড়ে নিনে, কারো পথ কেড়ে নিনে, কারো চেয়ার কিন্তু আমি কেড়ে নিনি। আমি আমার যোগ্যতা আমার চেয়ার তৈরি করেছি। আমি আমার যোগ্যতা MBCC এর ডিরেক্টর হয়েছিলাম। আমি আমার যোগ্যতা সবকিছু হই। তারপর পুরুষরা এত খারাপ কেন? সব পুরুষ না, কিছু কিছু পুরুষ, কিছু কিছু কাপুরুষ এত খারাপ, মেয়েদের পিছনে লেগে থাকে। লজ্জা করেন আপনাদের? আপনাদের লজ্জা করে মেয়েদের পিছনে লেগে থাকতে? মেয়েরা মায়ের জাতি, মা না থাকলে আপনারা জন্ম হতেন না। সেই মেয়ে জাতিদেরকে আপনি অপমান করেন, লেলিয়ে দেন। হেলেনা জাহাঙ্গীরের পিছনে লাগো। কালকে নাজমা আক্তার এসে কিন্তু অনেক রকমের কথা বলছেন আমাকে। আচ্ছা, টক শোতে অনেক রকমের কথা হতে পারে, সেটা কোনো সাবজেক্টই না, কিন্তু লাইভের অগোচরে যে আমাকে বাংলা টিভিতে অপমান করলেন, আজকেও লাইভের আড়ালে আমাকে, লাইভের স্টার্ট হওয়ার আগে অফলাইনে আমাকে অপমান করলেন, একটু গরম করে দে। এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। নেতা কর্মীরা, আমি মনে করি আওয়ামী লীগের একটা আমব্রেলা, সেই আমব্রেলার ভিতরে আমরা আছি। আপনারা ছায়া দিয়ে রাখবেন নেতা কর্মীরা। আপনাদেরকে বড় বড় নেতা যারা আছেন কেন্দ্রীয় কমিটিতে, প্রেসিডেন্ট মেম্বার যারা আছেন, মন্ত্রী মহোদয়রা যারা আছেন, এমপিরা যারা আছেন, আপনাদেরকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে নিয়ে আপনাদেরকে ছাপার ভিতরে আগলিয়ে রাখে, আপনাদেরকে পরামর্শ দেয়, আপনাদের পরামর্শ শুনে মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে সব পরামর্শ দিবেন, আমাদেরকে কাজ করার সুযোগ দিবেন, কিন্তু আপনারা আমাদেরকে অপমান করেন, অ্যারেস্ট করার হুকুম দেন। আপনি কি অ্যারেস্ট করার হুকুম দিতে পারেন? আপনি কি বৈধ যে আপনি আমাকে অ্যারেস্ট করার জন্য করতে পারেন? পারেন না কখনই। আপনি লাইভে এসে বলেন ব্যবসায়ীরা অবৈধ, ব্যবসায়ীরা টাউট বাটপার, তাহলে কি আমাদের ফাহিম ভাই বাটপার? উনি তো একজন ব্যবসায়ী। আমাদের ধন ভাই বাটপার, আমাদের জসিম ভাই বাটপার, MBCC নেতারা কি সব বাটপার? বাটপারি করে এখানে আসছে। ব্যবসায়ীরা কি নেতা হচ্ছেন না? ব্যবসায়ীরা কি মন্ত্রী হচ্ছেন না? ব্যবসায়ীরা কি আজকে MP হচ্ছেন না? বরং ওরা MP হচ্ছে, মন্ত্রী হচ্ছে, সব হচ্ছে। এবং বড় বড় রাজনীতিবিদদের এখন রাজনীতির থেকে কিন্তু বড় বড় ব্যবসায়ী হচ্ছেন। এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? এটা নিশ্চয়ই আপনারা অস্বীকার করতে পারবেন না যে বড় বড় রাজনীতিবিদরা এখন ব্যবসা করছেন না। ব্যবসা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি, তাই না? সেখানে তো এই ধরনের কথা বলতে পারে না যে ব্যবসায়ীরা বাদ পার। আমার গায়ে লেগেছে কথাটা। আমরা ব্যবসা করে খাই, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের বরং কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমার আমি যদি আজকে এই কথাগুলি আপনাদেরকে শেয়ার না করতাম, আমার হয়তো হার্ট অ্যাটাক করে আমি মারা দিতে পারতাম, ব্রেন স্ট্রোক করে মরতে পারতাম। কারণ আমার যে কষ্ট, সেই কষ্টের কথাগুলো অবশ্যই আমি শেয়ার করতে হবে। যদি মরেও যায়, যেন আপনারা জাতি যেন মনে রাখে যে আমার উপরে কি অন্যায় অত্যাচার হয়েছে। প্রতিবার সাবরিনা শাহেদের সাথে অন্যায় অত্যাচার হয়েছিল, আমাকে বিভিন্ন ভাবে আটকানোর প্রচেষ্টা চালাইছিল, কিন্তু পারে নাই, কিন্তু কোনো কিছু পায় নাই, কোনোদিন পাবে না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে কোনোদিন পাবেন না। কিন্তু একটা গোষ্ঠী আমার পিছনে অনবরত ভাবে লেগে আছে, একটা ষড়যন্ত্রকারী গোষ্ঠী। আমি আপনাদেরকে আজকে বলতে চাই, একটা ষড়যন্ত্রকারী গোষ্ঠী আছে আমার পিছনে লেগে আছে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী, এটা এমন ভাবে শেয়ার হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে। একটা গোষ্ঠী 2012 সাল থেকে আমার পিছনে লেগে আছে। একটা গোষ্ঠী আমাকে উপরে উঠতে দিচ্ছে না, কিন্তু আমি উপরে উঠে যাচ্ছি। এটা সহ্য করতে পারছে না এখন এই মুহূর্তে আমাকে। আমি যখন আনিস ভাইয়ের সাথে মেয়র ইলেকশনের মনোনয়ন পত্র করি, তখনও আমার পিছনে লেগেছে। আমি যখন ফাউন্ডেশন তৈরি করি সারা বিশ্বব্যাপী, আমি যখন কমিটি দেই, আমার ফাউন্ডেশন কিন্তু রেজিস্ট্রাকৃত ফাউন্ডেশন, সরকারি ভাবে রেজিস্ট্রাকৃত ফাউন্ডেশন, সেটার পিছনে লেগেছে। এখন আমি যখন আবার MBCC সাথে ইলেকশন করবো, তখন আমার পিছনে লেগেছে। এমন লাগছে যে প্রত্যেকটা দপ্তরে, একদম প্রশাসনিক সমস্ত দপ্তর থেকে সবকটা চ্যানেল, সবকটা পত্রিকা খালেদা জিয়ার সাথে আমার ছবি দিয়েছে। খালেদা জিয়ার সাথে কি অন্যদের ছবি নাই? সামাজিক ছবি তো আমার তো এটা। আমি আবারও বলতে চাই, বাংলাদেশের কেউ যদি কোনো দলের সাথে আমার সম্পৃক্ততা দেখাতে পারে, আওয়ামী লীগের বাহিরে, জাতীয় পার্টি BNP, আমি মাথা পেতে নাকে খত দিয়ে মশলাকা দিয়ে আমি আপনাদের সামনে আমি নিজেই প্রমাণ করব। আমি
কি করতে পারি আমি এখন মুখে বলতে চাই না, কিন্তু আপনাদের বাইর করতে হবে যে খালেদা জিয়ার সাথে ছবি কি প্রমাণ করে, যে এরশাদ সাহেবের সাথে ছবি কি প্রমাণ করে আমাকে বলতে হবে। আমি আমার দলের জন্য আমি বিভিন্ন নেতাদের কাছে বকা খেয়েছি, আমি দলের জন্য অনেক অপদস্থ হয়েছি, অপমানিত হয়েছি, কিন্তু আমি দল করব। আমাকে যদি দল থেকে বাহিরও করে দেয় আমি কাজ করব, দলের জন্য কাজ করব। আমি বেঈমান না যে আমি দল ছেড়ে চলে যাব, আমি বেঈমান না, কিন্তু আপনারা যা করতেছেন এটা মোটেও ভালো করতেছেন না। একটা গোষ্ঠী আমার পিছনে লাগাই দেয়, বলে যে মানববন্ধন করালেন নামে, তারা আমাদের আওয়ামী লীগের লোক, কিন্তু কেন আওয়ামী লীগকে ভালোবাসবে না? বড় বড় নেতারা কি আমাকে ভালোবাসবে না? আমাদেরকে ভালো না বাসলে আমরা কাজ করবো কিভাবে? যারা গালাগালি করছেন, যারা আমাকে নিয়ে প্রভাকাণ্ড চালাচ্ছেন, আমি প্রশাসনের কাছে দাবি রেখে অধিকার নিয়ে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী অর্ডার করুন এই প্রশাসন সাইবার ক্রাইম যেন প্রত্যেকটা লোকের অস্তিত্ব খুঁজে বের করে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করতেছি, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে আপনিও নির্দেশনা দেন, কারা আমাকে নিয়ে প্রভাকাণ্ড চালাচ্ছে, তারাই দলেরই লোক, তারা এই দলে থেকে আমাকে প্রভাকাণ্ড চালাচ্ছে, তাদেরকে খুঁজে বের করুন। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী, তারা যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের পোলাপান আমার পিছনে এভাবে লাগছে কেন, কে লাগাচ্ছে, কোন নেতা লাগাচ্ছে, খুঁজে বের করুন। এখানে চুমকি আপুর কোনো দোষ নেই, কারো কোনো দোষ নেই। আমি একটা স্ট্যাটাসে এত বড় কিছু হতে পারে না, ঠিক আছে, আমাকে যদি আওয়ামী লীগে না রাখতে চাই সেটা আলাদা কথা, আমাকে ডেকে নিয়ে বলে দিলে আমি থাকবো না, কিন্তু আমি কাজ করবো দেশের জন্য। কিন্তু এইভাবে প্রভাকাণ্ড আমাকে যে জানাচ্ছে, আমি অনুরোধ করছি প্রশাসনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নির্দেশনা দেন যে প্রশাসন যেন বের করে এই প্রভাকাণ্ডের পিছনে কারা দায়ী, কারা আজকে 10-12 বছর যাবত আমার পিছনে লেগে আছে। আপনি অবশ্যই নির্দেশনা দিবেন, যদি আপনি জাতির মা হয়ে থাকেন, আমাদের মা হয়ে থাকেন, আমাদের গার্জিয়ান হয়ে থাকেন, আমাদের আদর্শ হয়ে থাকেন, বঙ্গবন্ধুর কন্যা আপনি, আপনি নিশ্চয়ই বঙ্গবন্ধুর আদর্শকে আমরা মেনে চলতেছি, আপনি অবশ্যই নির্দেশনা দিবেন। আমাকে অনেকে ফোন করে বলে, ম্যাডাম আপা আপনি বোধহয় অনেক অসুস্থ। আমি অসুস্থ না, আমি খুবই খুশি যে আমার খুব অল্প সময় আমাকে চোখ খুলে দিচ্ছে, কারণ আমার সাথে যারা আছে, আমার পিছনে যারা কাজ করছে, তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব এখন আপনাদের রাজনীতিবিদদেরই, যারা বড় বড় রাজনৈতিক নেতা আছেন, কারা আমার পিছনে আছেন, কারা আমার পিছনে ইন্ধন দিচ্ছেন, কারা আমাকে এইভাবে ষড়যন্ত্র স্বীকার করছেন পরপর বারবার। শাহেদ সাবরিনের সময় করেছেন, তার আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন সফরসঙ্গী হওয়ার অনুমতি পেয়েছে, তখন আমি যদি রাজনীতি না করি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 10-15-20 বার কিভাবে দেশ সফর করি, নিশ্চয়ই প্রত্যেকটা সেক্টর অনুযায়ী, প্রত্যেকটা কাজ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রশাসন একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খুঁজে বের করে, আমার ব্যাকগ্রাউন্ড, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, আমার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি আছে কিনা। আমরা যখন একটা ইলেকশনের নমিনেশন পেপার নেই, জনগণের উদ্দেশ্য বলছি আমার এই মুহূর্তে কথাগুলি, জনগণের উদ্দেশ্য বলছি, যা আপনারা জানেন যে যখন আমরা মনোনয়ন পত্র কিনি, আমাদের একদম গোড়া থেকে তলা পর্যন্ত সমস্ত কিছুর ইনকোয়ারি করা হয়, সেই ইনকোয়ারিতে কিছু আসছে কিনা সেটা দেখার বিষয়। আপনাদেরকে যারা লেলিয়ে দিচ্ছে, যারা কমেন্ট করতেছেন, সাইবার ক্রাইমের অনুরোধ, এই কমেন্টকারী সবাইকে তুলে ধরবেন, ওরা কারা, ওরা কোথেকে আসছে, কার অনুমতিতে এই কমেন্ট গুলি করছে, কারো না কারো অনুমতিতে এই কমেন্ট গুলি করছে। কারণ আমাকে অনেকেই বলছে, আপা আপনাকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট দিতে বলছে, আপনাকে পচাইতে বলছে, আপনার কমেন্টে যায় এরকম 25 জন, 30 জন, 100, 200, 500 জন করে একটা কমিটি করে আমাকে থ্রো করতে বলে, কমেন্ট থ্রো করতে বলে, ছবি দিয়ে এইভাবে সেইভাবে বিভিন্ন রকম এডিট করা পোস্ট দিয়ে, মানে বিভিন্ন ভাবে, যেমন সাবরিনা যে পোস্ট, সেটা আমার পোস্ট ছিল না, এটা এডিট করা পোস্ট ছিল। এইগুলি করে করে কিছু মানুষ জনগণকে আমার পিছনে লেলিয়ে দেওয়ার জন্য একটা গ্রুপ তৈরি হয়েছে, ষড়যন্ত্র গ্রুপ যাকে বলে, তারা এই কাজগুলি করতেছে। তো আমি দলে থাকি না থাকি, আমি মানে উপকমিটিতে, আমি এখনো উপকমিটিতে আছি, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছি। যদি আমি না থাকি তাও আমি আওয়ামী লীগের জন্য কাজ করব। আমি বড় বড় নেতারা যখনই আমাকে ডাকবেন আমি ওনাদের জন্য কাজ করব। যদি আমাকে বলে যে আপনি এই রাজনীতিতে এই কাজ করেন, আমি অবশ্যই কাজ করব, কারণ আমি যেহেতু ব্যবসা করেছি অনেক বছর, আমি এখন রাজনীতি অতপ্রত ভাবে করতে চাই।
আহ, রাজনীতি মিনস হচ্ছে আমি বাংলাদেশের জনগণ এবং মানুষের জন্য কাজ করতে চাই। তো আমি লাইভে আসার আসলে একটা উদ্দেশ্য যে আমাকে এই বড় বড় নেতারা আমাকে যেখানে ভালোবাসা দেওয়ার কথা, যেখানে ছাতা দেওয়ার কথা, যেখানে দলের মধ্যে দলের মানুষই কিন্তু দলকে ভালোবাসবে। এবং আমাদের উপকমিটিতে একটা মেয়ে আমাকে বলছে যে উচ্চসুর করে যেন কথা না বলি, বাচ্চা একটা মেয়ে, হ্যাঁ, ডাক্তারি পড়ে। আমি পরে শুনলাম যে সে ডাক্তারিও পাশ করেছে, কয়েকবার ফেল করেছে। সেই মেয়ে তার ফেসবুক স্ট্যাটাস দেয় যে আপনার ফেসবুক থেকে এখন সরিয়ে ফেলেন উপকমিটির সদস্য। সে ফেসবুক একের পর এক স্ট্যাটাস দিতেছে আমাকে নিয়ে। আমাদের কমিটি, যেটা উপকমিটি বাংলাদেশ মহিলা ইয়ের ইয়ের মেহরা আফরোজ চুমকি আপুর, সেই কমিটিতে 50 জন মানুষের নিশ্চয়ই একাত্ম থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত, ভালোবাসার বন্ধন থাকা উচিত। আমি এটা মনে করি এটা, কারণ আমার সংগঠনে যদি সবাই একরকম না হয় আমি সংগঠন চালাতে পারবো না। সকলের ভালোবাসা একরকম থাকতে হবে, সকলের কার্যক্রমের সাথে সকল সম্পৃক্ত থাকতে হবে। সেই কমিটির মধ্যে একজন মেয়ে, আমি নামটা ভুলে গেছি, সে ডাক্তার কি জানি নাম, বাচ্চা মেয়ে, আমার জুনিয়র, আমাকে সম্মান করে সে কথা বলতে শিখে নাই, জানে না। সে আমাকে বলতেছে উচ্চ সুর নামিয়ে কথা বলো। বলেন, সুর নামিয়ে কথা বলবো কেন? আমি বললাম যে আমি সুর নামিয়ে কথা বলবো কেন? আমি কি অপরাধ করেছি যে আমি সুর নামিয়ে কথা বলবো? ছবি, সামাজিক ছবি, আমি একজন সিআইপি, আমি সমস্ত দাওয়াত পাই, সবকিছু দাওয়াত পাই। সামাজিক ছবি ফেসবুকে দেওয়া যদি অপরাধ হয়, তাহলে আমি সে ফেসবুকের ছবি দিব না। কিন্তু সেখানে তো আমাকে সুর নামে কথা বলতে পারে একটা ছোট বাচ্চা মেয়ে। সে একজন ডাক্তারি করতে জানি কয়েকবার ফেল করেছে, আমি শুনেছি। পরে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাকে মানুষ সেদে সেদে বলছে, কারণ সে আমাকে অপমান অপদস্থ করতেছে আমাদের কমিটি থেকে, মানে মেহরা আফরোজ চৌধুরী আপুর কমিটি থেকে। তো আমি মনে করি সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি যদি আপনাকে রেসপেক্ট করি, আপনি আমাকে অবশ্যই রেসপেক্ট করুন, ভালোবাসা দিবেন। আমি জানি আমার শত্রুপক্ষে অনেকে আমাকে কল করে, যখন আমি ভাই ডাকি তারা কিন্তু আমাকে আপা ডাকেন। সো আমি আমি এখন লাইফ থেকে বিদায় নিব। আমি একটু বলে নিতে চাই, দেশে বিদেশে সারা বিশ্বব্যাপী বাংলাদেশ সহ যারা আমাকে এই গত 3 দিন যাবৎ ফোন করেছেন, ভালোবাসা দেখিয়েছেন, আমার জন্য কাজ করছেন, আমাকে বলছেন যে আপা আপনি চিন্তা করুন আমি আপনাদের পাশে আছি, তাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা। এবং আপনাদের জন্য আমি কাজ করব। আমি আবারও প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমি আপনাদের জন্য কাজ করব। বড় বড় নেতারা যদি আমাকে ভালোবাসা দেন, তাহলে হয়তো কাজের পরিমাণ দায়বদ্ধতা বেড়ে যাবে। আর যদি ভালোবাসা না দেন, বকা দেন, গালি দেন, তাও আমি কাজ করব। কারণ আমি তো মানুষ, রক্তে মাংসের মানুষ। আমার একটাই ভয় যে আমি মরবো, আমি ভালো কাজ করে মরতে চাই। এবং ভালো কাজ করে মরবো বলেই মরার আগ পর্যন্ত আমি এই কাজগুলি করতে চাই। আপনাদের বাংলাদেশে কোথাও যদি কোনো অক্সিজেনের ঘাটতি হয়, সেজন্য আমি অক্সিজেনের ব্যবস্থা করেছি জয়যাত্রা ফাউন্ডেশন থেকে। আমি অনেক বৃদ্ধদেরকে সহায়তা করার চেষ্টা করেছি, যাদের ঘর দেওয়ার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমি বলবো, আমার কিছু সংগঠনের লোক আমার সাথে বিচ্ছয় করতেছে, বেইমানি করতেছে। প্রকৃতির সাজা বড় সাজা, আমি কারোর জন্য কিছু মানে বলবো না। আমার এই কারণে আমার এই ফেসবুকের সোশ্যাল মিডিয়া হচ্ছে তেলাপোকার মতো উঠতে থাকে। আজকে আমি আছি, কালকে আবার আরেকজন আসবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, 5 কোটি মানুষের সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু স্থায়ী না, ক্ষণস্থায়ী। তো কিন্তু এটা আর্কাইভ থেকে যায়। আমার যারা সদস্য ছিলেন ফাউন্ডেশনের বা অন্যান্য সংগঠন, আমি অনেক কটা সংগঠন করি, আমি নাম বলতে চাই না, অনেক অনেক সংগঠন করি। সে সংগঠনের যারা আমার সাথে বিচ্ছয় করেছেন, এই মুহূর্তে আমি তাদেরকে কোনোদিন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো না, কখনোই না। আমি দেখেছি, আমি জেনেছি, আমি শুনেছি, এবং আমি দেখছি, শুনছি এবং শুনবো। আমি তাদের জন্য কাজ করবো যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসা দিবে, আমি তাদের জন্য কাজ করব। আপনারা ভয় পাবেন না যারা আমাকে ভালোবাসেন, আপনারা জেনে নেবেন আমি অবশ্যই অবশ্যই আমি আপনাদের জন্য কাজ করব। আমি রাজনীতি করি আর না করি, আমি আওয়ামী লীগের জন্য কাজ করব, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে থাকবো, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শকে বরণ করে কাজ করব। আমাকে রাজনীতি করে এমপি হয়ে, বড় নেতা হয়ে, নেত্রী হয়ে যে কাজ করতে হবে, এটা আমার জন্য জরুরি না। আমি কাজ করে আসছি গত 30 বছর, আমি আবারও কাজ করব। যদিও আমার বয়স অত না, কিন্তু আমি বাচ্চাকাল থেকেই আমি সমাজ সেবা করে আসছি। খবর নিয়ে দেখবেন। প্রশাসনের কাছে দাবি, যারা কমেন্ট করছেন, যারা স্ট্যাটাস দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ যদি দেন, আপনারা অবশ্যই অবশ্যই তলিয়ে দেখবেন এরা কারা। আমি আজকে সিআইডি তে একটা মামলা পাঠিয়েছিলাম, নেননি, বলে রাজনৈতিক বিষয় নিব না। আমি আসলে সব কথা বলতে চাই না, অনেক কিছু বলবো। আমি প্রেস কনফারেন্স করব খুব শীঘ্রই। লকডাউন শেষ হলে আমি প্রেস কনফারেন্স করব, তখন আপনারা সব তথ্য জেনে যাবেন, আরো যা তথ্য আছে। আর আপনারা যদি এখান থেকে তথ্য নিতে চান, সেটাও নিবেন। আমি ফেসবুকের স্ট্যাটাসটা আমার ভুল, সেজন্য আমি সরি বলছি সারা দেশবাসীর কাছে, আমার নেতা নেত্রীর কাছে, আমার রাজনীতির কাছে, আমার রাজনীতির আদর্শ কর্মীদের কাছে আমি সরি বলতেছি, আমার এটা ভুল হয়েছে। আমি না জেনে না বুঝে সরলভাবেই স্ট্যাটাসটা দিয়েছি, সেই স্ট্যাটাসটা আমার জন্য ভুল। তো
মোহাম্মদ কামাল হোসেন বলতেছেন আরেকটু বলেন, যাবেন না প্লিজ। আমি আসলে মানে আমার আমার এত মাথা ব্যথা, আমি কথা বলতে পারতেছি না। আমার আমি আজকে ইমো খুলেছিলাম, আমার ইমোতে হাজার হাজার লক্ষ লক্ষ ফোন আসতেছিল। আমি বারবার একটু ঘুমানোর চেষ্টা করছি, ঘুমাতে পারছিলাম না। আমি যদি অসুস্থ হয়ে মারাও যাই এই মুহূর্তে, এটার জন্য দায়ী থাকবেন আপনারা যারা আমাকে এই পজিশন করেছেন তারা। আপনারা যারা আমাকে নিয়ে ট্রল করছেন, তারা কারো না কারো উস্কানিতে করছেন, এটা আপনারা জেনে রাখেন। এই উস্কানি বড় বড় কারো না কারো নির্দেশনা করা হচ্ছে। এটা একটা ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রকৃতির সাজা সবচেয়ে বড় সাজা হবে, প্রকৃতির সাজা আমি আল্লাহ পাক দিবেন। এই করোনা ভাইরাসও কিন্তু একটা প্রকৃতির সাজা। এই কমেন্ট বক্সে যারা কমেন্ট করছেন, সাইবার ক্রাইমকে অনুরোধ করছি, পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। পুলিশ প্রশাসন A to Z নিশ্চয়ই আমার ব্যাপারে অবগত আছেন, এবং অনেকেই বাংলাদেশের পুলিশ প্রশাসন অনেকেই জয়যাত্রা টেলিভিশনে আসছেন, আমার সম্পর্কে জানেন। আপনারা অবশ্যই আমি সাইবার ক্রাইমের কাছে অনুরোধ করছি, অবশ্যই এই খারাপ কমেন্টকারীদেরকে খুঁজে বের করবেন, তাদের ফেসবুকের আইডিগুলি বন্ধ করার জন্য অনুরোধ রইল। এবং আপনারা যারা খারাপ কমেন্ট করছেন, খারাপভাবে পোস্ট দিচ্ছেন, আমেরিকাতে একজন আছে মিলি সুলতানা নাকি, আমি জানি না, তাকে চিনি না। সেও বিভিন্ন ভাবে তার ভেরিফাইড পেজ থেকে আমার নামে বিভিন্ন রকম কুৎসিত রটনা রটাচ্ছেন, কুৎসিত লেখা লিখছেন। আমি চাই প্রত্যেকটা দেশের সরকারি স্ট্রং হওয়া উচিত। আমেরিকা থেকে বসে সে যেহেতু এইভাবেই লেখছে, তার ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া উচিত। এর আগে মাসুম রহমান নামে একজন যে আমার বিরুদ্ধে বলেছিলেন, আপনারা বের করে দেখছেন, যেটা পুরাটাই মিথ্যা ছিল, বানোয়ার ছিল। মাসুম সবাই প্রবাসীদের কাছ থেকে প্রচুর অর্থ আত্মসাৎ করে সে, তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, আপনারা জানেন। আর আমি যেহেতু আপনারা মালিক ভাই বলেন, মালিক ভাই আমাকে গালি দিয়েছেন, মালিক ভাইকে নিয়ে আমাকে অনেক কথা বলেন, আমার কিছু আসা যায় না, দলীয় ভাবে গালি শুনতেই হয়। তাহলে আমরা কিসের রাজনীতি করে, যদি রাজনীতি করতে এসে বাধা বিপত্তির আক্রমণ না হয়, মাঠে ঘাটে মাইন না খেয়ে, তাহলে তো রাজনীতি হবে না। তো আমি গালি খেয়েছি, আমার কোনো আফসোস নেই। ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসছে, হয়তো সহ্য করতে একটু সময় লাগবে, কিন্তু আমি যেহেতু সমাজ কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি, আমি সমাজের মানুষগুলোর জন্য কাজ করব, সবসময় করব। তবে এই সময় অনেকেই বেকার হয়েছেন, অনেক বেকার আমাকে SMS দিচ্ছেন যে আপা একটা চাকরি দরকার। আপনাদের অনুরোধ করবো যে আপনারা আসলে ইনবক্সে ভাবে আমাকে লিখে বিব্রত করবেন না। আমি যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে আসলে আমরাও বিপাকে আছি, আমরা অনেক পিছিয়ে পড়েছি, চাকরি দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমরা নিজেরাও কিন্তু আমাদের মানে অর্ধেক কর্মচারী শ্রমিক, আমরা আমাদের কিছু করার নেই, কাজ নেই হাতে, অর্ডার নেই হাতে। হ্যাঁ, যখনই একটু সুযোগ হয়েছে যে একটু লকডাউনটা শিথিল ছিল, তখন আমরা অনেক অর্ডার পেয়েছিলাম। তো এখন এই মুহূর্তে আবার আমরা আসলে খুব বিপাকে আছি যে আমাদের কি হবে ভবিষ্যৎ। আমরা আসলে গার্মেন্টস এর যারা চালাই, তারা 1 মাসের বেতন দিতে হিমশিম খায় যদি কোনো কাজ না থাকে। তো আমার জীবন হিস্ট্রি শুনতে গেলে আপনাদের হয়তো 1 মাস সময় লাগবে। আমি কিভাবে এখানে আসলাম, কোথা থেকে কোথায় আসছি, সবাই জানে হয়তো, বা যারা প্রশাসনের লোক তারা হয়তো তদারকি করে তদন্ত করে বের করেছে। আর তদন্ত না করে তো আমি এখানে আসিনি, তদন্তের উপর তদন্ত হয়েছে বলেই আজকে আমি FBCS এর ডাইরেক্টর হয়েছিলাম। আমি মনোনয়নপত্র কিনেছিলাম, আমি দুইবার মেয়র ইলেকশনে মনোনয়নপত্র কিনেছি, আমি FBCS এর দুইবারের ডাইরেক্টর। তো এই জিনিসগুলো CIP হওয়ার আগেও কিন্তু অনেক তদারকি চলে। একটা সংগঠন করতে গেলে জয়যাত্রা ফাউন্ডেশনের জন্য কিন্তু DZF, NSA, SB সবকিছুর ইনকোয়ারি লাগে। সেসব ইনকোয়ারি কিন্তু হয়েছে, আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়, সবকিছু হয়। তো আমি দিন শেষে কিন্তু একজন মানুষ, আমি হেলেনা জাহাঙ্গীর। আমার খুব কষ্ট লাগে যে মাননীয় প্রধানমন্ত্রী এত ভালো একজন মানুষ, ওনার নেতা কর্মীরা মানুষকে ভালোবাসতে পারে না, এটা আমার অনেক কষ্ট।
তো কালকে ৭১ টিভিতে নাজমা আপা বলছে কাদের ভাই নাকি দোকান করে বসছে। তো এটা আসলে বড় নেতাদেরকে সম্মান করতে হবে, নেতারা আমাদেরকে ভালোবাসতে হবে। আমরা ভালোবাসা পাইলে অনেক বেশি কাজ করি, দায়বদ্ধতা বেড়ে যায়। সমাজের মানুষগুলি এতটাই ভালোবাসে আমাকে যে আমি সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আমার কাজের পরিধি বাড়িয়ে দিয়েছি। যতটা ফাউন্ডেশন দেশে বিদেশে অনেক কমিটি আছে। তো আমি সর্বশেষ বলতে চাই, আপনারা মানে যারা জানেন না বা যারা জানেন, আসলে জেনে শুনে সবাই ষড়যন্ত্র করছেন। আমি আওয়ামী চাকরিজীবী লীগের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। একটা প্রেস কনফারেন্স হলেও জানবেন। এখন এটাও একটা কনফারেন্সই করছি আমি লাইভে। আমি আওয়ামী চাকরিজীবী লীগের সাথে কোনোভাবেই জড়িত না, কোনো ক্রমে কোনোভাবেই জড়িত না। 10 দিন আগে এই সংগঠনের নাম আমি শুনেছি, তবে আমার করার কারণে এখন সংগঠনের নাম 17 কোটি মানুষ জেনে গেছেন। আওয়ামী চাকরিজীবী লীগের ওরা আমাকে যেটা বলেছিল যে ওদের 32টা জেলায় অফিস আছে, লক্ষ লক্ষ শ্রমিক সদস্য আছে, তারা কোনো টাকা এখন পর্যন্ত উঠায় নাই, তারা কোনো দুর্নীতি করেন নাই, এগুলো আমাকে বলেছিল। তাদের গঠনতন্ত্র করেছে, সাংগঠনিক গঠনতন্ত্র করেছে, এগুলো আমাকে বলছে। এতটুকু আমি জানি, এর বাইরে আমি কোনো কিছু জানি না। ওদের সদস্য পদ কোথায় কোথায় আছে, কি আছে, কোনো লিস্ট আমি দেখি নাই, কারণ লকডাউনের সময় তাদের সাথে কথা হয়েছে ঈদের 2 দিন আগে, কুরবানি ঈদ। তো তারপর থেকে আমি তাদের সাথে সপ্তাহে 2বার বা 3বার কথা হয়েছে। তাদের আপা আপনি কি করলেন, কারোর সাথে কথা বলেছেন কিনা? তাই আমি বললাম আমি এখনো কথা বলি না, লকডাউন গেলে আমি আমার নেতা নেত্রীদের সাথে কথা বলবো, কথা বলে আমি জানাবো। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন আপনারা সবাই। আমি এখন বিদায় নিব। আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবার জন্য ভালোবাসা।